আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০,০০০ ছাড়িয়েছে। এরপরেই জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে বিজয়ী হতে দেওয়া হবে না, প্রয়োজনে ইউক্রেনে ন্যাটো সেনা পাঠানো হবে বললেন ফরাসি প্রেসিডেন্ট। এদিকে ফিলিস্তিনিদের ইচ্ছাকৃতভাবে অনাহারে মারতে চায় ইসরায়েল, বলছে জাতিসংঘ। এবং সর্বশেষ জানিয়ে দেব ইমরান খানের স্লোগানে উত্তাল পাকিস্তানের পার্লামেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০,০০০ ছাড়িয়েছে। ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধে নিহতের সংখ্যা ৩০,০০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়, শহীদদের সংখ্যা ৩০,০০০ ছাড়িয়েছে। গতরাতে কমপক্ষে ৭৯ জন মারা গেছে। এদিকে রমজান মাসে আল আকসায় ঝড় তোলার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এক বিবৃতিতে আরব নেতাদের প্রতি আহ্বান জানান হামাস প্রধান ইসমাইল হানিয়া। হামাসের এই সিনিয়র নেতা বলেন, দখলদার শক্তি আল আকসা মসজিদে অবরোধ দিয়ে রেখেছে। জেরুজালেম ও পশ্চিম তীরের বাসিন্দাদের ওই অবরোধ ভাঙতে হবে। রমজানের শুরু থেকে সেখানে নিজেদের ব্যারিকেড গড়ে তুলতে হবে। এ সময় তিনি আল আকসা মসজিদের অবরোধ ভাঙার জন্য একটি বিস্তৃত ও আন্তর্জাতিক আন্দোলনের আহ্বান জানান। হানিয়া বলেন, যখনই বন্দি বিনিময় চুক্তি সামনে আসে হামাস নমনীয়তা প্রদর্শন করে, কিন্তু দখলদার সন্ত্রাসী গোষ্ঠীটি তাদের সহিংসতা অব্যাহত রাখে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আশা করছি যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা ইসরায়েলকে রাফা আক্রমণে নিবৃত্ত রাখবে। হামাস প্রধান আরও বলেন, দখলদার গোষ্ঠী ও তার অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের মাধ্যমে কোনো কিছুই অর্জন করতে পারেনি। রাজনৈতিক কৌশলের মাধ্যমেও তারা তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে পারবে না। সেজন্য আরব নেতাদেরকেও এগিয়ে আসতে হবে। শত্রুদের সংযত করতে তাদেরও ভূমিকা রাখতে হবে। ইসরায়েলি আক্রমণকে প্রতিহত করার জন্য তাদেরও এগিয়ে আসতে হবে। সূত্র জেরুজালেম পোস্ট ও বাসস। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে বিজয়ী হতে দেওয়া হবে না, প্রয়োজনে ইউক্রেনে ন্যাটো সেনা পাঠানো হবে বললেন ফরাসি প্রেসিডেন্ট। রাশিয়ার সাথে যুদ্ধে কিয়েভকে সাহায্য করার জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেনকে ন্যাটো সৈন্য পাঠানোর প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাবের ঘটনায় ইউরোপীয় কর্মকর্তাদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এই অনুরোধে তারা সাড়া দেবে না। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলেজ যে প্রসঙ্গে বলেছেন, ইউক্রেন ভূখণ্ডে কোনো স্থল বাহিনী থাকবে না। ইউরোপীয় দেশগুলো থেকেও কোনো সৈন্য সেখানে পাঠানো হবে না। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার ন্যাটোর মহাসচিব জেন স্টোলটেনবার্গও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন, ইউক্রেনে সেনা মোতায়েনের কোনো ইচ্ছা ন্যাটো জোটের নেই। ইউক্রেনের যুদ্ধ অব্যাহত থাকায় কিয়েভের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। পশ্চিমা দেশগুলির ব্যাপক সমর্থন সত্ত্বেও বর্তমানে ইউক্রেনের আর্থিক এবং সামরিক দিক থেকে চরম সংকটে রয়েছে। ইউক্রেনকে সমর্থনকারী বেশিরভাগ ইউরোপীয় দেশ এখন কিয়েভকে আর্থিকভাবে সহযোগিতা সহ অস্ত্র সরবরাহ করতে হিমশিম খাচ্ছে। বিশেষ করে কিয়েভকে মার্কিন সাহায্য বন্ধ করে দেওয়ার ঘটনায় যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। ইউরোপ এবং আমেরিকা ইউক্রেনকে $165 ট্রিলিয়ন বেশি সাহায্য দিয়েছে। ওই সাহায্যের পরিমাণ এখন কমে এসেছে। ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে মার্চের মধ্যেই 10 লাখ মর্টারের গোলা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সম্প্রতি জেলেনস্কি বলেছেন তারা মাত্র 1/3 পেয়েছেন। এই রকম পরিস্থিতিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেনে ন্যাটো সেনা পাঠানোর সম্ভাবনার বিষয়টি উপস্থাপন করলেন। ইউক্রেনকে সাহায্য করা সংক্রান্ত আন্তর্জাতিক একটি সম্মেলন শেষে তিনি একথা বলেন। ম্যাক্রো দৃঢ়তার সঙ্গে বলেন, ইউক্রেন যুদ্ধে কিছুতেই রাশিয়াকে বিজয় লাভ করতে দেওয়া হবে না। এই লক্ষ্যে যা যা করা দরকার সবই করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। গাজায় মানবিক বিপর্যয় এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের সম্ভাবনার কারণে ইউক্রেন পশ্চিমা দেশগুলোর সমর্থন ও সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে। ফিলিস্তিনিদের ইচ্ছাকৃতভাবে অনাহারে মারতে চায় ইসরায়েল, বলছে জাতিসংঘ। দখলদার ইসরায়েলি ফিলিস্তিনিদের ইচ্ছাকৃতভাবে অনাহারে মেরে ফেলতে চায় বলে অভিযোগ করেছেন জাতিসংঘের বিশেষ দূত মাইকেল ফাখরি। তিনি বলেন, এই ইচ্ছাকৃত অপরাধের জন্য ইসরায়েলকে যুদ্ধ অপরাধ ও গণহত্যার দায়ে জবাবদিহির আওতায় আনা উচিত। ফাখরি বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজাবাসীর খাবার সরবরাহ নষ্ট করছে এবং অবরুদ্ধ অঞ্চলটিতে খাদ্য সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। দেশটি গত বছরের অক্টোবরে শুরু হওয়া সংঘাতের একদম শুরু থেকে এমনটি করছে।
তাদের এই ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিককে খাদ্য থেকে বঞ্চিত করা যুদ্ধ অপরাধ। তিনি বলেন, মূলত আন্তর্জাতিক অপরাধ আদালত গঠনের লক্ষ্যে স্বাক্ষরিত রোম চুক্তির অনুসারে এই বাধা দেওয়া যুদ্ধ অপরাধ। এই চুক্তিতে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে ত্রাণ সরবরাহে বাধা প্রদান সহ বেঁচে থাকার জন্য অপরিহার্য রসদ থেকে মানুষকে বঞ্চিত করা যুদ্ধ অপরাধের শামিল। সুতরাং ইসরায়েল যা করছে তা স্পষ্টই যুদ্ধ অপরাধ। বিশ্বের একাধিক মানবাধিকার সংগঠন অভিযোগ করেছে, ইসরায়েল গাজায় যুদ্ধ পরিচালনার সময় ইচ্ছাকৃতভাবে গাজাবাসীকে ক্ষুধার্ত রাখার কৌশল নিয়েছে। দেশটি এ বিষয়টিকে একটি অস্ত্র হিসাবে ব্যবহার করছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও 2018 সালে এ ধরনের কর্মকাণ্ডকে যুদ্ধ অপরাধ বলে ঘোষণা করছে। জাতিসংঘের এই কর্মকর্তা বলেছেন, গাজায় ত্রাণ প্রবেশে বাধা, গাজাবাসীর মাছ ধরার ছোট নৌকা আটক, তাদের বাগানগুলোকে ধ্বংস করার ঘটনা স্থানীয়দের খাবার থেকে বঞ্চিত করার উদ্দেশ্য ছাড়া আর কিছুই নয়। তার কথায়, ফিলিস্তিনি জনগণকে সম্পূর্ণ বা আংশিকভাবে কেবল ফিলিস্তিনি হওয়ার জন্য ধ্বংস করার অভিপ্রায় ঘোষণা করেছে ইসরায়েল। মাইকেল ফাখরি বলেন, গাজার বর্তমানে পরিস্থিতি স্পষ্টত গণহত্যা এবং কেবল কোনো ব্যক্তি বা সরকার নয়, সমগ্র ইসরায়েলের জন্য অপরাধী এবং তাদের জবাবদিহির আওতায় আনা উচিত। তিনি আরো বলেন, ইসরায়েল শুধু বেসামরিক মানুষকেই টার্গেট করছে না, তারা তাদের সন্তানদের ক্ষতি করে ফিলিস্তিনি জনগণের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করছে। জাতিসংঘের এই কর্মকর্তা আরও বলেন, ইসরায়েল দাবি করবে যুদ্ধ অপরাধের ব্যতিক্রম আছে, কিন্তু গণহত্যার কোনো ব্যতিক্রম নেই এবং কেন ইসরায়েল বেসামরিক অবকাঠামো, খাদ্য ব্যবস্থা, মানবিক কর্মীদের ধ্বংস করেছে এবং শিশুদের অপুষ্টি ও দুর্ভিক্ষ সৃষ্টি করছে তা নিয়ে কোনো যুক্তি নেই। গণহত্যার অভিযোগ পুরো রাষ্ট্রকে দায়ী করে। এদিকে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থার উপপ্রধান রমেশ রাজাসিংহাম জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন, ফেব্রুয়ারির শেষ সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে গাজার জনসংখ্যার 1/4, 5,76,000 মানুষ দুর্ভিক্ষ থেকে মাত্র এক কদম দূরে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, কোনো ধরনের পদক্ষেপ নেওয়া না হলে গাজায় দুর্ভিক্ষ অনিবার্য। সূত্র দ্য গার্ডিয়ান। ইমরান খানের স্লোগানে উত্তাল পাকিস্তানের পার্লামেন্ট। পাকিস্তানের নির্বাচনের পর দীর্ঘ সময় পেরিয়েছে। দেশটিতে নির্বাচনের 21 দিনের মধ্যে সরকার গঠনের আইনি বাধ্যবাধকতা রয়েছে। এ সময়ের মধ্যে সরকার গঠন করতে হবে। সেই হিসাবে 29 ফেব্রুয়ারি সরকার গঠনের শেষ দিন। এর মধ্যে শপথ এবং অধিবেশন না বসলে নতুন জটিলতা দেখা দেবে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পার্লামেন্টে নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এজন্য নবনির্বাচিতরা পার্লামেন্টে আসতে শুরু করেছেন। এর মধ্যে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তানের পার্লামেন্ট। প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় পরিষদে পিটিআই ও সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সদস্যরা পার্লামেন্টে ইমরানের নামে স্লোগান তুলেছেন। এ সময় পার্লামেন্ট ইমরান খান জিন্দাবাদ ও আয়া আয়া পিটিআই এসে গেছে স্লোগানে উত্তাল হয়ে ওঠে। এর আগে বুধবার জিও নিউজ জানায়, পাকিস্তানের জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচনে কারচুপির প্রতিবাদে সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। আগামী 2রা মার্চ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। তাদের সঙ্গে এবার অন্যান্য রাজনৈতিক দলও অংশগ্রহণ করবে বলে জানিয়েছে পিটিআই। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম, পিএমএলএন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও ভোট কারচুপির অভিযোগ করে আসছে পিটিআই। দলটির দাবি, অনেক আসনে তাদের সমর্থিত প্রার্থীকে ফল পরিবর্তনের মাধ্যমে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে নির্বাচনের পর থেকে দেশজুড়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে পিটিআই। এমনকি নির্বাচনে কারচুপি ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছে দলটি।